নমস্কার, আমি অদিতি। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, কিন্তু তার আগে চোখ রাখবো শুক্রবারের বিশেষ সংবাদে। আশা আইসিডিএস মিড ডে মিলের কর্মী ইউনিয়নের 11 দফা দাবি সম্মিলিত জেলা শাসকের অফিস অভিযানকে ঘিরে পুলিশের সাথে বচসা লেগে ধুন্ধুমার কাণ্ড জলপাইগুড়িতে। উত্তরকোনার অফিসে ঘুঘুর বাসা তৈরি হয়েছে, তা ভাঙার জন্য আগামী 28শে মার্চ অভিযানে যাচ্ছে ডিওয়াইএফআই। নাগরাকাটায় এসে গোটা রাজ্যের অরাজকতা চলার বিরুদ্ধে অভিযোগে সরব হয়ে একথা জানালেন সংগঠনের রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি। শুকা মৌসুমে মাঝে মধ্যেই দেখা যায় গাছের শুকনো পাতার মধ্যে আগুন লাগার ঘটনা। আর এরকমই ছবি দেখা গেল কালিম্পং জেলার মংপং অঞ্চলে। আর এতেই বড় বিপদের ঘটনা ঘটল। এদিন দেখা যায় মংপং জঙ্গলের জাতীয় সড়কের পাশে একটি বড় গাছের গোড়ায় আগুন লেগে যায়। আগুন লাগার ফলে সেই বড় গাছটি ভেঙে পড়ে প্রথমেই হাই ভোল্টেজ বিদ্যুৎ তারের ওপর। এরপর সেই গাছ এসে পড়ে 17 নম্বর জাতীয় সড়কে। আর এতেই সড়ক দিয়ে রাতের বেলায় প্রায় 1.5 ঘন্টারও বেশি সময় ধরে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। শিলিগুড়ি থেকে মালবাজার যাবার এই রাস্তার দুধারে অনেক রাত পর্যন্ত বহু গাড়ি আটকে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মংপং এর পুলিশ এবং বন দপ্তর। এরপর বিরাট এই গাছটি টুকরো টুকরো করে কেটে জাতীয় সড়ক পরিষ্কার করা হয়। এরপর গাড়ি চলাচল স্বাভাবিক হয়। কে বা কারা জঙ্গলে এভাবে আগুন লাগাচ্ছে তা খতিয়ে দেখছে বন দপ্তর। ফরেস্টের মধ্যে আগুন জ্বলছিল, তো আগুন জ্বলার কারণে একটা গাছের নিচে আগুন, গাছের গোড়াটাতে একদম পুরো আগুন জ্বলতে থাকে। তারপর হঠাৎ করে ওই গাছটা 11,000 ভোল্টেজ লাইনের উপর পড়ে যায়। প্লাস যে ন্যাশনাল হাইওয়ে আছে আমাদের শিলিগুড়ি থেকে মালবাজার যাওয়ার যে রাস্তা, ওই রাস্তা টোটালি পুরো ব্লক হয়ে যায়। এখন দুই ধারে গাড়ি একদম ব্লক হয়ে আছে, যাওয়ার কোনো রাস্তা নেই। ডিপার্টমেন্টের লোক এসেছে এখানে, তো গাছটা এখন কাটা হচ্ছে। তারপরে পুলিশ প্রশাসনও এসেছে এখানে। তো দেখি কতক্ষণ, 1 ঘন্টা আগের থেকেই এখানে কোনো ব্যবস্থা ছিল না। তারপরে এখন পুলিশ প্রশাসন এসেছে, ফরেস্ট ডিপার্টমেন্টও এসেছে। তারপর দেখি এখন কত দূর কী করা যায়। আমরাও ফেসে আছি এখানে। এখন আমরা বাড়ি কটার দিকে যেতে পারি। আশা আইসিডিএস এবং মিড ডে মিল কর্মীদের জেলা শাসক অফিস অভিযানকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড জলপাইগুড়িতে। প্রকল্প কর্মীদের স্থায়ী সরকারি কর্মী স্বীকৃতি, মাসে ন্যূনতম 26,000 টাকা এবং 10,000 টাকা পেনশন প্রদান, মিড ডে মিল কর্মীদের 12 মাসের মজুরি সহ বোনাস আইন মোতাবেক বোনাস প্রদানের দাবি সহ 11 দফা দাবিতে অভিযান কর্মসূচি গ্রহণ করা হয়। জলপাইগুড়ি শহরে মিছিল পরিক্রমার পরে জেলা শাসকের কার্যালয়ের গেটে প্রবেশ করতে গেলে পুলিশের সাথে ব্যাপক বচসা শুরু হয়। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ তুলে ধরেন তারা। এরপর তাদের দাবি মানা হলে আরো বৃহত্তর আন্দোলনে যাবেন বলে তারা জানিয়েছেন। বারুইপুর বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হামলার প্রতিবাদে জলপাইগুড়িতে বৃহস্পতিবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিল বিজেপির। বিজেপি জলপাইগুড়ি জেলা কার্যালয় থেকে মিছিল করে শহর পরিক্রমা করে বিজেপির প্রতিবাদ মিছিল। উপস্থিত ছিলেন বিজেপির নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি শ্যামল রায় সহ অনেকে। এদিন শ্যামল রায় বলেন, বারুইপুরের সনাতনীরা আক্রান্ত, তার প্রতিবাদে সেখানে শুভেন্দু অধিকারী সহ আমাদের বিধায়করা যায়, কিন্তু তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের ওপর হামলা চালায়। তারই প্রতিবাদে আমরা ধিক্কার মিছিল করলাম। আজকের কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে যে গতকালকে আমাদের মাননীয় বিরোধী দলনেতা এবং আমাদের যে সম্মানীয় বিধায়করা বারুইপুরে গিয়েছিলেন এবং সেখানে সনাতনীদের উপর আক্রমণ হচ্ছিল এবং তারই প্রতিবাদে তারা গিয়েছিলেন। কিন্তু সেখানে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে তৃণমূল কংগ্রেসের দ্বারা, এবং তৃণমূল কংগ্রেস তাদের ঘোষিত নীতিই নিয়েছে পশ্চিমবঙ্গে যে হিন্দু শূন্য করতে হবে। আমরা ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের যে এই কুচক্রান্ত, এটা আমরা করতে দিব না। তৃণমূল কংগ্রেসকে এখান থেকে বিরত করব, তার জন্যই, তার প্রতিবাদেই আজকে এই বিক্ষোভ কর্মসূচি। ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে চুরি,
আবারও চুরি করতে এসে ধরা পড়ল চোর। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির 12 নম্বর ওয়ার্ডের কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে গত 14ই ফেব্রুয়ারি চিকিৎসার জন্য চেন্নাইয়ে যান রেল কোয়ার্টারে থাকা প্রদীপ সরকার এবং তার পরিবার। এরপর আজ ভোরে বাড়িতে পৌঁছন তারা। দরজা খুলতেই চুরির ঘটনা নজরে আসে। তালা ভেঙে ঘরে সমস্ত জিনিস নিয়ে চম্পট দেয় চোরের দল। ঘটনার পর পানি ট্যাঙ্কি ফাঁড়ির পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ পৌঁছে গোটা বিষয়টি খতিয়ে দেখে। এদিকে পুলিশ চলে যাওয়ার পর ফের জানালা ভেঙে চুরির উদ্দেশ্যে ঘরে ঢোকার চেষ্টা করে এক যুবক। সেই সময় মতো বুঝতে পেরেই তাকে হাতে নাতে ধরে ফেলেন প্রদীপ সরকার। পরে সেই যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। চা বাগানের সহকারী ম্যানেজার নীলাঞ্জন ভদ্রকে খুনের ঘটনায় গ্রেফতার চা বাগানের সর্দার। শিলিগুড়ি মহকুমার ফাঁসি দেওয়ার বিধাননগরের কাছে জয়ন্তিকা চা বাগানের সহকারী ম্যানেজার খুনের ঘটনায় গতকালই পুলিশের হাতে গ্রেফতার বাগানের শ্রমিক সর্দার এলথ্রিয়াস এক্কা। পুলিশের দাবি, তদন্ত চলাকালীন বৃহস্পতিবার নিজেই আত্মসমর্পণ করে এলথ্রিয়াস এবং স্বীকার করে সে ম্যানেজারকে খুন করেছে। সেই সময় সে নেশাগ্রস্ত অবস্থায় ছিল বলে জানা গেছে। ফলে এলথ্রিয়াসের এই স্বীকারোক্তিকে গুরুত্ব দেয়নি পুলিশ। তবে পরবর্তীতে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হলে সে খুনের জন্য ব্যবহৃত রক্তমাখা অস্ত্রটি পুলিশকে দেখায়। এরপরেই পুলিশ তাকে গ্রেফতার করে। শুক্রবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে। আদালতে নিয়ে যাওয়ার সময় সে বলে, টাকা দিয়ে আমাকে খুন করানো হতো, তাই তার আগেই আমি ম্যানেজারকে মেরে ফেলেছি। उसको क्यों मार दिया? क्योंकि वो पैसा दे के मुझको मरवाने खोज रहा था, इसलिए मैं उसको आगे मार दिया। आप खुद मारा क्या? अकेला था? खुद मारा, मैं अकेले था। हाँ बोलिए। হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে সনাতন সংস্কৃতিকে অপমানের অভিযোগে জলপাইগুড়ির এক ইউটিউবারের বিরুদ্ধে জলপাইগুড়ি সাইবার থানায় অভিযোগ জানানো হলো শুক্রবার বিকেলে। মালের জন্য কষ্ট করে পাড়ায় পাড়ায় হাঁটি, কষাই আমি মিথ্যে হলো মাতালামি খাটি। সনাতন সংস্কৃতিকে অপমান করার অভিযোগে এদিন মঞ্চের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়। হিন্দু জাগরণ মঞ্চ উত্তরবঙ্গের তরফে মনোজ দত্ত বলেন, সামাজিক মাধ্যমে জয়ন্ত রায় নামে এক ব্যক্তি অপসংস্কৃতির একটি ভিডিও করেছে। এটা সনাতন সংস্কৃতির ওপর চরমতম অপমান বলে মনে করি। এটা অনেকেই ভাবাবেগে অত্যন্ত আঘাত লেগেছে। আমরা চাইছি দ্রুত ওই যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। এ কারণেই আজ সাইবার থানায় তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হলো বলে তিনি জানান। এদিকে ওই ইউটিউবারের সাথে টেলিফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও এ খবর লেখা পর্যন্ত তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আমি মনোজ দত্ত, হিন্দু জাগরণ মঞ্চের উত্তরবঙ্গ প্রান্তের দায়িত্বে আছি, কার্যকারিণী সদস্য। বললাম, আপনার থানায় কেন এসেছেন? সোশ্যাল মিডিয়াতে দেখতে পেলাম এক যুবক, সোশ্যাল মিডিয়াতে জানতে পারলাম তার নাম জয়ন্ত রায়। সে খোল কীর্তন, চন্দনের তিলক লাগিয়ে কীর্তনের মতন করে এক কীর্তনের পরিবেশ তো নির্মাণ করে হাতে জপমালা নিয়ে এক অপসংস্কৃতির এক ভিডিও করেছে, যেখানে দেখা যাচ্ছে সে মদ্যপান করছে এবং মহিলার দিকে অশ্লীল ইঙ্গিত করছে। এটা সনাতন সংস্কৃতির উপর চরমতম অপমান। এবং আমাদের সংস্কৃতির আমরা যারা বৈষ্ণব সম্প্রদায়, যারা বিষ্ণুর উপাসক, তারা যে কীর্তন পদাবলী অষ্টপ্রহর করে, এটা তাদের শ্রদ্ধা এবং তাদের ভাবাবেগও আঘাত লেগেছে। এটা আমরা সনাতনী হিসাবে চরম প্রতিবাদ করছি এবং ধিক্কার জানাচ্ছি এবং অবিলম্বে এই ভিডিও ডিলিট করে তার সেই যে যুবক আছে দেখতে পাওয়া যাচ্ছে, তার বিরুদ্ধে আইনানুগ যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করেছি আমাদের কোতোয়ালি যা সাইবার সেল থেকে। এই যুবকের নাম পরিচয় কিছু জানা গেছে? হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে জানতে পারলাম তার নাম জয়ন্ত রায়। বাস এটা জানতে পারিনি, এখনও অস্পষ্ট আছে এখনও। বলছি, তাকে কি কিছু জানানো হয়েছে, সাবধান বা সতর্ক করা হয়েছে? না, সেটা আমরা কী করে জানবো? আমরা ভিডিও দেখে শুধুমাত্র আমরা প্রশাসনকে জানালাম। কবে নজরে আসে আপনাদের? এটা আমাদের আজকেই নজরে এসছে। হ্যাঁ, আজকেই নজরে এসছে। মানে উনি ইউটিউবার আর কি? হ্যাঁ, তা হতে পারে, ইউটিউবার হতে পারে। আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়ে। হ্যাঁ, আপনার নামটা জানেন কি? মনোজ দত্ত। নদীর জলের ওপর তৈরি হচ্ছে ফুটব্রিজ। আশা পূরণ হবে সাধারণ মানুষ থেকে দূর দূরান্ত থেকে আসা মানুষদেরও।
দীর্ঘদিনের মানুষের আশা ছিল মোহিতনগর সংলগ্ন লোটা দেবী মন্দিরের সবসময় পরিদর্শন করা, কিন্তু নদীর ওপারে রয়েছে লোটা দেবীর মন্দির। নদী পার হয়ে যাতায়াত করার ক্ষমতা অনেকেরই ছিল না, কারণ বর্ষাতে পার হতে হতো নদীর গভীর জল। ফলে দূর থেকেই নদী দর্শন করতেন সকলেই। সকলের কথা চিন্তা করে বিধায়ক ডক্টর প্রদীপ কুমার বর্মার চেষ্টাতে এনবিডিডির উদ্যোগে শুরু হতে চলেছে করলা নদীর ওপর ফুটব্রিজ। নির্মাণ হয়ে গেলে যে সমস্ত পর্যটক বা সাধারণ মানুষ নদীর ওপারে যেতে পারবেন না, তারা এখন সহজেই যেতে পারবেন এবং লোটা দেবীর মন্দির সহজেই দর্শন করতে পারবে। আর এখন কাজ চলছে জোর কদমে। আগামী কয়েক মাসের মধ্যেই ফুটব্রিজের পুরো কাজ শেষ হয়ে যাবে বলে কন্ট্রাক্টররা জানিয়েছেন। তো ফুটব্রিজের কাজ চলছে এনবিডিডির উদ্যোগে। তো এখন কি পর্যায়ের আপনাদের কাজ চলছে? এখন আমাদের এই জজ আসলো কালকে, এখন জজ প্রাইমার হবে, রং হবে, তারপরে ডাইভিং হবে। ডাইভিং হবে শুক্রবার থেকে শুরু হবে, শুক্র শনি রোববারে এই সপ্তাহের মধ্যেই চালু হয়ে যাবে। নদীর কাজ কবে হবে? নদীর মধ্যে? হ্যাঁ, নদীর মধ্যেই তো। ওইটা তো পোল ড্রাইভ করবে, তো খুঁটিগুলো পুঁতবে, লোহার খুঁটিগুলো। ওটা ওই 3-4 দিনের মধ্যেই শুরু হবে। আর কবে নাগাদ আপনারা পুরোটা ইয়ে দিতে পারেন, মানে ডেলিভারি আসা 2-3 মাস না? হ্যাঁ, আপনার 3-4 মাস লাগবে। 3-4 মাস লাগবে। প্রাকৃতিক দুর্যোগ হতে পারে, বলা যাবে না তো। এখন নিয়ে নিচে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনি কি ব্যবসা করতে চান? জলপাইগুড়ি নিউ হিন্দুস্তান সোপ অ্যান্ড কেমিক্যালস এর সঙ্গে লাভজনক ব্যবসার রয়েছে সুবর্ণ সুযোগ। 75 বছরের ঐতিহ্যবাহী মানসম্পন্ন লন্ড্রি সাবান, হ্যান্ডমেড, মেশিন মেড সাবান ও ডিটারজেন্ট পাউডার নিয়ে আমরা খুঁজছি নতুন ডিস্ট্রিবিউটর। তেল ভিত্তিক সাবান, নিরাপদ, কার্যকর, জামাকাপড় থাকে নতুনের মতো। লাভজনক এই ব্যবসার সুযোগ হাতছাড়া করবেন না। আজই যোগাযোগ করুন। নয়াবস্তিপাড়া, নিবেদিতা সরণি, জলপাইগুড়ি। যোগাযোগ নম্বর 9647800291 অথবা 9819680057। জলপাইগুড়ি লাইফলাইন শপে বিশেষজ্ঞ চিকিৎসকরা বসছেন আপনাদের নানা রকম রোগ সমস্যার সমাধানে। সোম থেকে বৃহস্পতি বিকেল 5টায় বসছেন স্কিন, ভেনেরিওলজি এবং লেপ্রোসি স্পেশালিস্ট ডক্টর কোগে পটম। বুধ বৃহস্পতি দুপুর 2:30 থেকে বসছেন ত্বক, চুল, নখ বিশেষজ্ঞ ডক্টর শাইনি দত্ত। সোম থেকে শুক্র বিকেল 4টায় বসছেন নাক, কান, গলা বিশেষজ্ঞ ডক্টর সঙ্গীত প্রকাশ। মঙ্গল ও শনি দুপুর 12টা থেকে অর্থোপেডিক ডক্টর অভিষেক মল্লিক বসছেন। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন লাইফলাইন, উকিলপাড়া, জলপাইগুড়ি। গত মঙ্গলবার শিলিগুড়ি পুর নিগমের 2025-26 অর্থবর্ষের প্রস্তাবিত 685 কোটি 24 লক্ষ টাকার বাজেট পেশ করেন মেয়র গৌতম দেব। বাজেট নিয়ে আলোচনায় অংশ নেন শাসক এবং বিরোধী দলের কাউন্সিলররা। সকাল 11টা থেকে শুরু হয় বাজেটের ওপর আলোচনা। একে একে আলোচনায় অংশ নেন বিরোধী দলনেতা অমিত জৈন, সিপিএম এর কাউন্সিলরদের পরিষদীয় দলনেতা মুন্সি নুরুল ইসলাম, শাসক এবং বিরোধী দলের কাউন্সিলরেরা। দীর্ঘ 4.5 ঘন্টা ধরে চলে বাজেটের পর্যালোচনা। বিরোধী দলনেতা অমিত জৈন বলেন, এই বাজেট কাল্পনিক। বাজেটে যা বরাদ্দ হয়েছে তার অর্ধেকেরও কম খরচ হবে না। দিশাহীন বাজেটে শিলিগুড়ির উন্নয়ন ব্যর্থ। অপরদিকে সিপিআইএম এর কাউন্সিলরদের পরিষদীয় দলনেতা মুন্সি নুরুল ইসলাম বলেন, স্বাস্থ্য ও শিক্ষা পরিষেবায় সমস্ত ক্ষেত্রে ব্যর্থ এই পুরো বোর্ড। এদিন বাজেট পর্যালোচনার পর মেয়র গৌতম দেব তার জবাবি ভাষণ শুরু করেন মান্নাদের গানের কয়েকটি লাইন দিয়ে। তিনি বলেন, এই বাজেট জনমুখী, শহরের উন্নয়নকে আরো এগিয়ে নিয়ে যাবে। সব মিলিয়ে শাসক বিরোধীদের বক্তব্যের মধ্য দিয়ে শেষ হলো এই দিনের এই পর্যালোচনা এবং গৃহীত হলো 25-26 আর্থিক বাজেট। ফাইন্যান্স জল কিছু, স্বাস্থ্য কিছু আছে, আবাসে কিছু ছিল, এখন তো এগুলো দেওয়া বন্ধ করে দিয়েছে। ওটা তো ইয়েতেই হয়ে গেল না, 15 ফাইন্যান্সিতে হয়ে গেল। আবাসটা তো উঠেই গেল। আবাস তো দিচ্ছে না এখন, আমাদের গভর্নমেন্ট দিচ্ছে, আমাদের গভর্নমেন্ট 28 লক্ষ এখন দিচ্ছে না। ভবিষ্যতে কি করবে এখন তো শুনলাম না দেন। ওই পিরিয়ডটা পরটা শেষ হলো। হেলথে কিছু টাকা দিয়েছে, হেলথে কিছু আছে, অনেকটাই দিচ্ছে না, মানে সবটাই নিজস্ব আয় না। মনরেগা দিচ্ছে না, আবাস দিচ্ছে না, ইয়েতে কি নাম হেলথে মাঝে বন্ধ করে রেখে দিয়েছিল। তো সেন্ট্রালে এটা মানেটা কি? সেন্ট্রালের টাকা মানে সেন্ট্রাল বলতে 4-5টা কেন্দ্রশাসিত এলাকা ছাড়া
28টা রাজ্য আর 4-5টা ইউটি, এইটা নিয়ে কেন্দ্র, সেখান থেকে যে অর্থটা আসে সেই অর্থের যেটা ইউনিয়ন সাবজেক্ট সেগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে চলে যায়, যেটা স্টেট সাবজেক্ট সেটা স্টেট কালেক্ট করে। কিন্তু ডিরেক্ট ট্যাক্স তো ওরা নেয়, ইনকাম ট্যাক্স তো আর স্টেটের আর ইয়ের নেই, জিএসটিটা স্টেটের আছে, জিএসটিটা সেন্ট্রালের আছে, সেন্ট্রালেরটা বেশি। সুতরাং এটা কেন্দ্র রাজ্য সম্পর্কে একটা পোর্শন টাকা রাজ্যকে দিতে বাধ্য, রাজ্যের টাকা তো, রাজ্যের টাকা নিয়েও রাজ্যকে ফেরত দিচ্ছে না, এমন একটা ভাব দেখাচ্ছে যেন এটা কেন্দ্রের টাকা। টাকা ছাপিয়ে তো আর টাকা হয় না, রাজ্যের থেকে করের টাকা নিয়ে গিয়ে রাজ্যকে ফেরাবে, সিম্পল অ্যাজ দ্যাট, সেটা দিচ্ছে। মিউটেশন না, মিউটেশন থেকে 14 কোটি এসছে, ট্যাক্স নন ট্যাক্স যেটা গতবার 60 কোটি হয়েছিল, এবার এটা 55 কোটি হবে। তার কারণ প্ল্যান, আমাদের প্ল্যানে টাকা কমে গেছে, বিল্ডিং প্ল্যান। এবছর মেকআপ হবে না, সামনে বছর মেকআপ করতে হবে। এটা তোমাকে এইভাবে বলে তো করা যাবে না, আমরা তো কোনো জায়গাতে নতুন ট্যাক্স বসাচ্ছি না, সুতরাং আমাকে নেটওয়ার্ক বাড়াতে হবে। নেটওয়ার্ক বাড়াতে গেলে আমার ইকো সেন্সিটিভ জোনটা হলে আমার 3 মাসের মধ্যে আমার মিনিমাম 20 থেকে 25 কোটি টাকা প্ল্যান থেকে আসবে, মানে 50 কোটিও আসতে পারে। তো ওটা তো বন্ধ হয়ে আছে বহুদিন ধরে। তারপরে আমাদের অনেক প্রপার্টি এখনও আনঅ্যাসেসড আছে, আমরা ইন্টারিম অ্যাসেসমেন্টটা খুব জোর দিচ্ছি, বাড়িগুলোকে অ্যাসেসমেন্টে আওতায় আনতে হবে। আছে, অনেকগুলো আছে, সেটাকে আমরা ওইটা একটা বাড়ানোর জায়গা আছে, এরকম আছে জায়গা। 17 জন পার্টিসিপেট করেছে, বিরোধীদের যারা উপস্থিত ছিলেন সবাই পার্টিসিপেট করেছে। আমরা আমাদের 2024-25 অর্থবর্ষের সংশোধিত বাজেট, রিভাইজ বাজেট, আর 25-26-এর পূর্ণাঙ্গ বাজেট, প্রপোজ বাজেট 685 কোটি টাকা, সেটা অনুমোদিত হয়েছে। 2 দিন ধরে আলোচনা হলো, প্রথম দিন বাজেট পেশ হয়েছিল, আজকে 11টার থেকে 6টা লম্বা, মানে পুরসভায় মনে হয় এত লম্বা বাজেট বিতর্ক হয়নি, আজকে হলো। সব মিলে মনোজ্ঞ আলোচনা হয়েছে, অপোজিশনরা বলেছেন, আমাদের সদস্যরাও বলেছেন, ডেপুটি মেয়র বলেছেন, নন এমআইসি কাউন্সিলর বলেছে, অ্যাসিস্ট্যান্টরা বলেছেন, আমি জবাবি ভাষণ দিয়েছি। উত্তরকোণার অফিসে তৈরি হয়েছে ঘুঘুর বাসা, আর সেই বাসা ভাঙতেই 28 তারিখ সেখানে যাচ্ছে ডিওয়াইএফআই। প্রস্তাবিত এই কর্মসূচির প্রচারে এসে শুক্রবার নাগরাকাটায় একথা জানালেন সংগঠনের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়। এদিনের সিপিএম এর এই যুবনেত্রী গোটা রাজ্যে অরাজকতার চলছে বলে অভিযোগের সরব হন। উত্তরবঙ্গের জমি, বালি, পাথর লুট চলছে বলে জানান তিনি বলেন, দিনহাটা থেকে আরজিকর বা যাদবপুর আজ কোথাও কেউ সুরক্ষিত নয়। ট্যুরিজম ইস্যুতে রাজ্যের জমি নীতি নিয়ে তুমুল প্রতিবাদে সরব হন মীনাক্ষী মুখার্জি। তার প্রশ্ন, চা বাগানের উদ্ধৃত জমি কে ঠিক করে দিয়েছে? রাজ্য সরকার কি শ্রমিক, মালিক সহ সংশ্লিষ্ট মহলের সাথে এই বিষয়ে কোনোদিন কোনো কথা বলেছে? কোনো শুনানির আয়োজন করেছে? ডিওয়াইএফআই এসবের প্রতিবাদে রাস্তায় ছিল, আছে এবং থাকবে। আরজিকরের অভয়াকাণ্ড নিয়ে এদিন ফের প্রশ্ন তুলেছে মীনাক্ষী মুখার্জি। তিনি বলেন, সরকার সবকিছু জেনেও নিজেদের ভাই, ভাতিজা, ধর্ষক, খুনিদের বাঁচিয়ে দিল, তারপর দিনহাটার ঘটনা ঘটল। যদি আরজিকরে দোষীদের শাস্তি দেওয়ার সাহস এই সরকার দেখাতো, তাহলে আজ দিনহাটার ঘটনা ঘটতো না। এদিন মীনাক্ষী প্রথমে 28শে মার্চের কর্মসূচি নিয়ে নাগরাকাটার সিপিএম এর দলীয় কার্যালয়ে একটি কর্মী সভা করেন, পরে মহাদেব মোড়ে আয়োজিত পথসভা থেকে ভাষণ দেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপিআইএম এর জলপাইগুড়ি জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য রামলাল মুর্মু, ডিওয়াইএফআই নাগরাকাটার লোকাল কমিটির সভাপতি প্রকাশ প্রসাদ, সম্পাদক সুবীর দাস ওরাও প্রমুখ। 13টা বাগানেরই ভবিষ্যৎ সরকার ডুবিয়ে দিচ্ছে অন্ধকারে। 13টা বাগান যদি ডুবে যায়, তাহলে গোটা নাগরাকাটার সব ছেলেপুলেদেরকে কাজের জন্য বাইরে চলে যেতে হবে। বাইরে চলে গেলে গোটা নাগরাকাটা ফাঁকা হয়ে যাবে। নাগরাকাটা ফাঁকা হয়ে গেলে নেশা, মদ, দারু, গাঁজা, চরসের আড্ডা এখনই এমনি হয়ে গেছে গোটা পশ্চিমবঙ্গ, আগামী দিনেও হতে হবে। নাগরাকাটাকে বাঁচানোর জন্য উত্তরকন্যা যেতে হবে। চা শ্রমিকদের কোন পলিসিতে ঠিক হলো উদ্বৃত্ত জমি? কার সাথে মিটিং করে উদ্বৃত্ত জমি ঠিক হলো? উদ্বৃত্ত জমি স্ট্যাম্প লাগানোর দায়িত্ব কে দিল সরকারকে?
আমার ইচ্ছে হলো আমি উদ্বৃত্ত জমি ট্যাগ লাগিয়ে আর দিলাম বেচে, তোমার বাবার সম্পত্তি আছে। নাগরা কাটার সাথে জনশুনানি করেছো? গোটা পশ্চিমবঙ্গে যত চা বাগানের ট্রেড ইউনিয়ন আছে, চা বাগানের শ্রমিক আছে, চা বাগানের মালিক আছে, এলাকার সাধারণ মানুষ আছে, তাদের সঙ্গে বসেছো? মিনিমাম ওয়েজ কোথায় তোমাদের? রেশন, পায়ের জুতো, তাদের বাড়ি, তাদের স্কুল, তাদের হেলথ সেন্টার। তুমি কে উদ্বৃত্ত জমি ঠিক করার? আর উদ্বৃত্ত জমি তুমি একার মনে এলো একা ঠিক করে দিলে? কোন মিটিংয়ের পারপাসে ঠিক করেছো? ট্রেনে করে গাঁজা পাচারের আগেই জিআরপির হানায় গ্রেফতার এক পাচারকারী। ধৃতের নাম ঋত্বিক রায়, বাড়ি বর্ধমান জেলার পূর্বস্থলীতে। জানা গিয়েছে কাঞ্চনকন্যা ট্রেনে করে বিপুল পরিমাণ গাঁজা পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন ওই ব্যক্তি। তবে ট্রেনটি নকশালবাড়ি স্টেশনে পৌঁছলে গোপন সূত্রের খবরের ভিত্তিতে সেই স্টেশনে হানা দেয় শিলিগুড়ি টাউন জিআরপির আধিকারিকেরা। এরপর সেই ট্রেনটিতে তল্লাশি চালালেই উদ্ধার হয় 6 কিলো 32 গ্রাম গাঁজা, যার আনুমানিক বাজার মূল্য 30 থেকে 40 হাজার টাকা। এরপরেই অভিযুক্তকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হলে জানা যায় ওই বিপুল পরিমাণ গাঁজা সে কলকাতায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। শুক্রবার ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। নতুন সেতুর কাজে শুভ সূচনা করলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। পঞ্চায়েত ও গ্রামীণ সড়ক উন্নয়ন দপ্তরের উদ্যোগে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের কুকুরজান অঞ্চল এবং সুকানি অঞ্চলের সংযোগকারী চাউই নদীর ওপর তৈরি হবে এই সেতু বলে জানা গিয়েছে। আজ বিধায়ক সহ শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি উত্তরা বর্মন সহ অন্যান্যরা। এই সেতু তৈরি হয়ে গেলে দুটি গ্রাম পঞ্চায়েত এলাকার অসংখ্য মানুষ উপকৃত হবেন বলে জানা গিয়েছে। মোট প্রায় 7,58,00,000 টাকা ব্যয়ে তৈরি হচ্ছে এই সেতু। কুকুরজান অঞ্চল এবং সুকানি অঞ্চলের মধ্যবর্তী চাউই নদীর উপর নতুন ব্রিজ যে শিলান্যাস অনুষ্ঠান, এই শিলান্যাস অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের বর্ষিয়ান তথা প্রাক্তন পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ মোশাররফ হোসেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন জলপাইগুড়ি জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি এবং এলাকার জেলা পরিষদের সদস্য উত্তরা বর্মন। আমাদের মধ্যে উপস্থিত আছে রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী দে সরকার। আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী এবং শিক্ষক নেতা অরিন্দম ব্যানার্জি থেকে শুরু করে সুকানি অঞ্চলের প্রধান উপপ্রধান অনেক পঞ্চায়েত সদস্য আছে এবং আমাদের কুকুরজান অঞ্চলের উপপ্রধান থেকে অনেক পঞ্চায়েত সদস্যরা আছে এবং সর্বোপরি দুইটি অঞ্চলের যারা আজকের এই শিলান্যাস অনুষ্ঠানটাকে সাফল্য মণ্ডিত করবার জন্য যারা উপস্থিত হয়েছেন। 3 বছর আগে প্রথম উদ্বোধন হয়েছিল ওই পারে, কিন্তু বিশিষ্ট কারণবশত বিশেষ করে বাংলাদেশের বিডিআর বারবার বাধা দিয়েছিল, কিন্তু বারবার সেই বৃষ্টি করা হয়নি। তারপরে আপনারা নিশ্চয়ই জানেন, এখানে মোশাররফদা অনেকে জানেন যে আমাদের বিএস এর কমান্ডেন্ট আমার 2-1 মাস আগেও আমার কথা হয়েছে সুনীল কুমার, এই এলাকার নর্থ জোনের যে বিএস এর কমান্ডেন্ট, সেখানেও আমি বলেছিলাম যে কমান্ডেন্ট সাহেব क्या होता है, क्या बात होता है इधर का बीच से। हिंदी से हमें बोलते भाई तो वो दुएक्टा हिंदी से बोल जे क्या आदमी जाने नहीं क्यों नहीं सकता है, क्या बोलता है ना, हम तो जाने दे आते हैं, नहीं जाने नहीं सकता है सर, ठीक है हम खोज दे देंगे, खोज रखेंगे, अगर हम नतून ब्रिज बनाएंगे ठीक है बनाइए, कोई बात नहीं। ওদলাবাড়ি সুনীল দত্ত স্মৃতি গার্লস স্কুলে চলছে রজত জয়ন্তী বর্ষ। আর এই রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে তারা সারা বছর নানা ফুটবল প্রতিযোগিতা অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করে আসছেন এবং এই রজত জয়ন্তী বর্ষের শেষ লগ্নে 2 দিনব্যাপী বড় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছে স্কুল কর্তৃপক্ষ। 21 এবং 22 তারিখ বহিরাগত শিল্পীদের দ্বারা ওদলাবাড়ি বিধানপল্লী ফুটবল মাঠে অনুষ্ঠিত হচ্ছে বহিরাগত শিল্পীদের দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুর দিন অর্থাৎ শুক্রবার প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন আদিবাসী উন্নয়ন মন্ত্রী বুলুচিক বড়াইক। মালবাজার মহকুমা শাসক শুভম কুন্দল, ওদলাবাড়ি হাসপাতালের সিনিয়র চিকিৎসক দীপক রঞ্জন দাস, সুনীল দত্ত স্মৃতি গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা মধুমিতা ধর সহ অন্যান্যরা। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওদলাবাড়ি হাই স্কুলের এবং সুনীল দত্ত স্কুলের বর্তমান এবং প্রাক্তন শিক্ষক শিক্ষিকারা সহ অন্যান্যরা। অনুষ্ঠান শুরুর আগে মন্ত্রী বুলুচিক বড়াইককে আদিবাসী নৃত্যের মাধ্যমে বরণ করে নেওয়া হয়। মন্ত্রী বলেন, খুব ভালো উদ্যোগ স্কুল কর্তৃপক্ষের, ওদলাবাড়ির এই স্কুলটি আগামী দিনে আরো বড় হোক এটাই চাই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রীদের বিনামূল্যে স্কুল ইউনিফর্ম, বাইসাইকেল দিয়েছে কন্যাশ্রী, আগামী দিনে ছাত্রছাত্রীদের আরো অনেক সুবিধা দেবে।
সুনীল দত্ত স্মৃতি গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা মধুমিতা ধর বলেন, গোটা বছর ধরেই আমরা রজত জয়ন্তী পালন করে আসছি। তার মধ্যে শুক্র এবং শনিবার সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি। পাশাপাশি স্কুলের ছাত্রীরাও নানা অনুষ্ঠান করবে এই দুদিন। শুক্রবার সন্ধ্যায় জি বাংলা খ্যাত অন্বেষা দত্ত সঙ্গীত পরিবেশন করবেন ওদলাবাড়ির বিধানপল্লী মঞ্চে এবং শনিবার কলকাতার দোহার ব্যান্ড সঙ্গীত পরিবেশন করবে। স্কুলের এই অনুষ্ঠানে বহু মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আজকে তারা যে অ্যারেঞ্জমেন্ট করেছেন, যে এখানে যে প্রধান শিক্ষিকা আছেন, বিশেষ করে আমি ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে সত্যি আজকে এই স্কুলে আমরা যেটা দেখেছি, এখানে বিশেষ করে এসসি এবং এসটি মেয়েরা আছে। আজকে তারা এই প্রোগ্রামের উপলক্ষে তারা কিন্তু আজকে এখানে তারা মানে একটা ড্যান্স কম্পিটিশনও করেছে, তারা কালচার প্রোগ্রামও তারা করেছে। তো নিশ্চয়ই আমি আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাবো যে সত্যি যে আজকে 25 বছর আগে যারা এই স্কুলের জন্য চিন্তা ভাবনা করে যে স্কুল তৈরি করেছে, যে যাতে এই এলাকার মানুষ যাতে শিক্ষা থেকে বঞ্চিত না হয়, এই চিন্তা ভাবনা নিয়ে আগে 25 বছর আগে সেই চিন্তা ভাবনা নিয়ে স্কুলটা তৈরি করেছিল, যার ফলে কিন্তু আজকে এইখানের মেয়েরা এসসি এবং এসসি মেয়েরা এই পড়ার সুযোগ আজকে এইখান থেকে পেয়েছে। সুতরাং আমি নিশ্চয়ই আশা করব যে আপনারা নিশ্চয়ই জানেন যে আগে অনেক যারা গরিব ছেলে মেয়েরা আছে, ভালো স্টুডেন্ট হইলেও তারা কিন্তু অর্থের অভাবে তারা পড়ার সুযোগ তারা পেত না। কিন্তু আজকের ডেটে আমি বলতে চাই যে আজকে স্কুল অ্যাডমিশন করার থেকে, জুতো থেকে নিয়ে, ব্যাগ থেকে নিয়ে, স্কুল ড্রেস থেকে নিয়ে, বই সমস্ত আজকে দায়িত্ব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সব কিছু ফ্রি করে দিয়েছে। তার সাথে সাথে আমি একটা কথা বলি যে আজকে এই যে কন্যাশ্রী করে দিয়েছে, যার ফলে যখন তারা 18 বছরের বয়স উপরে বয়স যখন হয়ে যায়, তারা এককালীন 25,000 টাকা পায়। তখন এই যে মেয়েরা যেই চিন্তা ভাবনা নিয়ে আজকে এই প্রকল্পটা করে আছে, যাতে এই মেয়েরা যাতে পড়াশোনার করার উৎসাহিত হবেন। এখন নিয়ে নিচে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আর খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ি শহরে মনোরম পরিবেশে বিশাল হল ঘর সঙ্গে লন সহ একাধিক সুবিধা নিয়ে হাজির জলপাইগুড়ি ক্লাব কোম্পানি। শহরের মধ্যেই বিয়ে, অন্নপ্রাশন, যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখানে স্বল্প মূল্যে ভাড়া নিতে পারেন। বিশেষ দিনটিকে আরো বিশেষ করে তুলতে সত্বর যোগাযোগ করুন। রয়েছে পার্কিং, সেলফি জোনের সুবন্দোবস্ত। প্রকৃতির ছোঁয়ায় মুক্ত পরিবেশে বিশেষ দিন উদযাপনে আজই যোগাযোগ করুন জলপাইগুড়ি ক্লাব কোম্পানি লিমিটেড, পিডি কলেজের পাশে, ক্লাব রোড, ইউরোপিয়ান ক্লাব। যোগাযোগ নম্বর 9126014307। জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারির প্রধান পাড়ায় 40 প্রহরব্যাপী অষ্টকালীন নাম সংকীর্তন শুরু হয়েছে। জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারি প্রধান পাড়া সার্বজনীন নামযজ্ঞ কমিটির পরিচালনায় শুরু হয়েছে 40 প্রহরব্যাপী নাম সংকীর্তন। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বৃহস্পতিবার সংকীর্তনের শুভ সূচনা হয়। 4 দিন ধরে চলবে এই অনুষ্ঠান। শেষের দিন অনুষ্ঠিত হবে অষ্টকালীন কীর্তন বলে জানা গিয়েছে। দূর দূরান্ত থেকে ভক্তদের ঢল নামতে শুরু করেছে এলাকায়। নাম সংকীর্তন অনুষ্ঠান শোনার জন্য সর্বস্তরের মানুষদের প্রতি আহ্বান জানানো হয়েছে কমিটির তরফে। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.7 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরো একবার।
আশা আইসিডিএস মিড ডে মিলের কর্মী ইউনিয়নের 11 দফা দাবি সম্মিলিত জেলা শাসকের অফিস অভিযানকে ঘিরে পুলিশের সাথে বচসা লেগে ধুন্ধুমার কাণ্ড জলপাইগুড়িতে। উত্তরকোনার অফিসে ঘুঘুর বাসা তৈরি হয়েছে, তা ভাঙার জন্য আগামী 28শে মার্চ অভিযানে যাচ্ছে ডিওয়াইএফআই। নাগরাকাটায় এসে গোটা রাজ্যের অরাজকতা চলার বিরুদ্ধে অভিযোগে সরব হয়ে একথা জানালেন সংগঠনের রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।